60 পাতার বাজেট, সঙ্গে আছেন সুপর্ণ মৈত্র। সুপর্ণবাবু, আজকের বাজেটের হেডলাইন কি? ইতিবাচক দৃষ্টিভঙ্গি, এটাই হেডলাইন। বাজেটে নানা রকমের ঘোষণা হলো, তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য 1 লক্ষ চাকরি। দীর্ঘদিন যে চাকরির শূন্যপদ নিয়ে কোনো ঘোষণা হয়নি, কিভাবে দেখছেন বিষয়টা? এই সরকার সংকল্পপত্র প্রকাশ করেছিলেন নির্বাচনের আগে, এবং তারা বলেছিলেন তাদেরকে যদি পশ্চিমবঙ্গের মানুষ ক্ষমতায় আনেন তারা স্বচ্ছ নিয়োগ করবেন। আজকে তারা সেই সংকল্পপত্রে যে অঙ্গীকার করেছিলেন সেটার সম্বন্ধে তারা যে অঙ্গীকারবদ্ধ, সেই ঘোষণাটা বাজেটের মাধ্যমে তারা করেছেন। এবং স্বচ্ছভাবে নিয়োগ করবেন তার জন্যেও ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন যেরকম আছে সেরকমই একটা বোধহয় সংগঠন তৈরি করবেন, করে যাতে স্বচ্ছ নিয়োগ হয় সেটাই তারা দেখবেন। তো আমার মনে হয় যে এমনি আমরা সবাই ম্যাকলেরই সন্তান এখানে, ঠিক আছে? আমরা স্থায়িত্ব পছন্দ করি, মানে যেটা পার্মানেন্স, ঠিক আছে? মানে মজা করে আবার কেউ পার্মানেন্ট বলবেন না, যেটা যেরমভাবেই যে বলুক, কিন্তু আমরা তো সেটা পছন্দ করি। তো এখানে ওই রকম একটা ঘোষণা স্বাভাবিকভাবেই প্রত্যেক যারা যুবক যুবতী আছেন তারা প্রচণ্ড খুশি হবেন অ্যাজ আ ফার্স্ট রিয়াকশন, ইয়েস। কিন্তু হট করে মানে স্বচ্ছভাবে নিয়োগ হবে যদি অনেকে অনেক দিন ধরে সেটাতে অভ্যস্ত না থাকেন, আনন্দের পরমুহূর্তটাই একটু তারা সন্ধিয়ান হবেন, সত্যি কি স্বচ্ছভাবে নিয়োগ হবে? আশা করি এই সরকার প্রমাণ করে দেবেন তাদের আচরণে যে তারা স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়াটাকে করতে পারে। এখানে একটা জিনিস বলা হয়নি যে এই নিয়োগ আগামী 5 বছরের জন্য নাকি আগামী 1 বছরের জন্য। এইটার কি আপনি আরো কিছু জানতে না পেরেছেন? না, আমি কিছুই জানতে পারিনি। তবে আমি আপনার প্রশ্নের সাথে সহমত যে এটা কি একটা চলমান প্রক্রিয়া, যে সরকারি নিয়োগ এরমভাবে বাড়তে থাকবে। আর যদি আপনার কথার সাথে আমি সহমত হতে পারি যে সরকারও এরমভাবে চিন্তা করছেন, তাহলে আমার দ্বিতীয় একটা প্রশ্ন যেটা সরকারের কাছে থাকবে, যে কোনো স্থায়িত্বই তো কোষাগার থেকে সেই টাকাটা যাবে, এবং ব্যাপারটা হচ্ছে প্রত্যেকেরই মহার্ঘ ভাতা বাড়তে থাকবে যারা আসলেন, এবং তারা কোনো না কোনো সময় অবসর নেবেন। তখন ডিএনএস রিলিফটাও বাড়তে থাকবে। তার কারণটা হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সি স্বাভাবিকভাবেই অনেকটা বেড়েছে। তো আশা করি প্রত্যেকটা জিনিস এই সরকার নিশ্চয়ই চিন্তা করবেন, চিন্তা করেই তারা কথাটা বলেছেন। এবং আমার কোনো এই নিয়ে কোনো সন্দেহ নেই যে সরকার প্রত্যেকটা জিনিস চিন্তা করেছেন। তবে আজকালকার দিনে গভর্নমেন্ট এমপ্লয়মেন্টই কতটা সাস্টেনেবল এটা আমার জানা নেই। আজকের বাজেট যখন শুরু হচ্ছে সেখানে একটি কথা বলা রয়েছে যে আমাদের সরকার উত্তরাধিকার সূত্রে 8,15,891 কোটি টাকার বিশাল ঋণের উত্তরাধিকার পেয়েছে, এবং সেই সঙ্গে 8,08,00,000 কোটি টাকার ঋণ, এবং সেই সঙ্গে আরো বিভিন্ন জায়গায় কোথাও পারিশ্রমিক বৃদ্ধি, কোথাও বিভিন্ন প্রকল্পের কথা বলা হয়েছে। কিন্তু এই যে এত প্রকল্প, এত খরচের যোগানটা হবে কিভাবে, তার কি কিছু দেখতে পাচ্ছেন আপনি বাজেটে? আমার মনে হয় যে এটা আপনি যে প্রশ্নটা করেছেন এটা খুবই প্রাসঙ্গিক। তার কারণ 8,08,00,000 কোটি টাকা দেনা, ঠিক আছে, এক। দুই হচ্ছে বাজেটের সাইজটাও বেড়েছে, ঠিক আছে, প্রায় 4,38,000 কোটি টাকার মতো, যেটা আমি দেখছিলাম। এবং অর্থমন্ত্রীর যে ভাষণটা শুনছিলাম প্রথম দিকেই, অনেক দিন পরে অশোক মিত্র সাহেবের পরে যদি খুব অর্গানাইজ বাজেট যদি দেখা যায় তাহলে সেটা আজকে স্বপনবাবুর কণ্ঠে দেখতে পেয়েছি। দ্য ডিফারেন্স ইজ অশোক মিত্র সাহেব স্টেট ওন্ড এন্টারপ্রাইজ ওই মডেলে বিশ্বাস করতেন। ইনি প্রো মার্কেট পুরোটা বলতে পারি না, তার কারণ আমি বিজেপি কোনো পলিসিকে খুব একটা প্রো মার্কেট দেখিনি, সবাই ওকে প্রো মার্কেট বলে চালানোর চেষ্টা করে। বাট আমার মনে হয় ইটস প্রো বিজনেস নর্মালি যেটা বিজেপি গভর্নমেন্ট করেছে। প্রো মার্কেট মিনস দ্যাট সেরকমভাবে আমরা একটা অবস্থা ক্রিয়েট করছি যাতে it's a level playing field for everyone. Pro business would mean couple of houses. So there's particular difference. আমি জাস্ট বিজেপির কন্টেক্ট বললাম না, স্বপনদার কন্টেক্ট। তাহলে সাথে স্বপন দাশগুপ্ত সাহেবকে কনগ্রাচুলেশন যে ভালো বাংলায় উনি
বলেছেন এবং আমি মনোযোগ সহকারে শুনছিলাম। প্রথমে তিনটি যেটা কথা বললেন খুবই এনকারেজিং। উনি বললেন যে ওনার যে আয়ের যে ঘাটতিটা আছে, মানে মোট অভ্যন্তরীণ উৎপাদন, রাজ্যের মোট অভ্যন্তরীণ উৎপাদন বা স্টেট জিএসটিপির অনুপাতে সেটাকে একটু কমানোর চেষ্টা করেছেন, মানে আয়ের উৎস বাড়বে বলেই ওটা কমবে। দ্বিতীয়, আয় ব্যয়ের যে ঘাটতি মানে ফিসক্যাল ডেফিসিট যেটা, সেটার সাথে সেটার অনুপাতেও স্টেট জিএসটিপি সেটাও বেটার করবেন। এবং যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কথা, পশ্চিমবঙ্গ সরকারও সেটার অঙ্গীকারবদ্ধ ছিল, ফিসক্যাল রেসপন্সিবিলিটি বাজেটারি ম্যানেজমেন্ট অ্যাক্ট বা এফআরবিএম, সেখানে কতটা পার্সেন্টেজ ফিসক্যাল ডেফিসিট হওয়া উচিত সেটাও মোটামুটি বলেছেন চেষ্টা করব। এগুলো সব বলেছেন আমি দেখতে পাচ্ছি। কিন্তু আপনার প্রশ্নের সাথেই আমি সহমত হয়ে বলতে চাই যে এত মুক্ত হস্তে উনি দিচ্ছেন, উনি কোথা থেকে টাকাটা জোগাড় করবেন? তার কারণ হচ্ছে ভেরি কারেক্টলি, কারণ উনি তো একা নন, ওরা খুব সুন্দর, ওটাকে ট্রায়াম্ফিরাটও আমি বলতে পারি, খুব সুন্দর টিম। মানে মানে ম্যাডাম নির্মলা সীতারামন, ডক্টর অশোক লাহিড়ী এবং শ্রী স্বপন দাশগুপ্ত, মানে যদি আমি বলি দিস ইজ দ্য টিম। তো সেইখানে দাঁড়িয়ে যদি আনলকিং অফ ফান্ডস আমি ধরে নিলাম যে এতদিন ধরে আগের সরকার যেটা ছিল তারা নিজের নামেই কিছু কিছু প্রকল্প করছিল বলে সেন্টার আটকে দিয়েছে, অনেক সময় ইউটিলাইজেশন সার্টিফিকেট ঠিক সময় জমা হয়নি বলে সেটা আটকে দিয়েছে। এই সরকার আসার পরে সেইগুলো অসুবিধে হচ্ছে না, তারা সেই টাকাগুলো পেতে শুরু করেছেন। তার কারণ তারা ঠিক সেন্ট্রাল স্কিমটাই টেমপ্লেটটা এখানে চালাবেন বলে করছেন। সেটার একটা ইতিবাচক দিকও আছে, আবার অন্য অসুবিধার দিকও আছে। ইতিবাচক দিকটা কোথায়? যদি আগের সরকার আয়ুষ্মান ভারত করতেন তাহলে কিন্তু মাত্র 40% প্রিমিয়ামের খরচাটা আগের সরকারকে দিতে হতো। যেহেতু স্বাস্থ্যসাথী প্রোগ্রাম করতেন 100%ই কিন্তু এই সরকারকে দিতে হতো। তাহলে আজকে এই সরকার, পশ্চিমবঙ্গের সরকার কি করেছে? তারা সব সেন্ট্রাল স্কিমের সাথে যেই ট্যাগ করে যাচ্ছে, পিএম পোষণ থেকে শুরু করে, যেরকম আজকে একটা খুব ইন্টারেস্টিং জিনিস, সবাই খুব খুশি হবেন, ওই মিড ডে মিলে 6.5 টাকা থেকে বেড়ে 10 টাকা করা হয়। 6.5 টাকা হচ্ছে কেন্দ্রীয় সরকারের কমিটমেন্ট, 3.5 টাকা হচ্ছে এটা। আমি এর মধ্যে লিকেজের কথা বলছি না, কিন্তু যেটা হতো সেটা হচ্ছে আমরা সবাই জানি যে 2টো করে ডিম দিতে হয়, বা যদি দিতে হয় তাহলে কত খরচা হবে। স্বাভাবিকভাবে কি হতো, স্কুলের একটা বাধ্য হতো স্কুলগুলো, তারা এনরোলমেন্ট বেশি করে দেখাতেন যাতে ওই 6.5 টাকা দিয়ে কাভার করতে হয়। সবসময় যে একটা নেগেটিভ দিকে দেখতে হবে, লিকেজটা সবসময় সেরকমভাবে দেখতে চাইছি না, কিন্তু 10 টাকা হওয়াতে অনেকটা কিন্তু সেটার সুবিধে হলো। এক, আবার অসুবিধের জায়গা কি হচ্ছে, যে প্রথম কথা হচ্ছে মানরেগা বলে যে স্কিমটা আমরা ছিল আগে, সেটা 30শে জুন অবধি আছে। 1 জুলাই থেকে হচ্ছে বিকশিত ভারত গ্যারেন্টেড রোজগার আর আজীবিকা মিশন বা ভিভি গ্রাম জি। এই ভিভি গ্রাম জিতে কি হবে সেটা হচ্ছে যে 100 থেকে 125 হয়েছে। 100 দিনের কাজের যে টাকা বরাদ্দ ওরা মানরেগাতেও করেছেন তা কিন্তু নয়, আমরা সাকসেসিভলি দেখেছি টাকা কমতে 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 এসছেন। 100 দিনের হলে প্রায় 2,75,000 কোটি টাকা বরাদ্দ করতে হতো মানরেগার জন্য। আমরা পরে গেছি সেটা 52,000 কোটি টাকাই মাত্র ওরা বরাদ্দ করেছেন। এবং যখনই কেন্দ্রীয় সরকারকে বলা হতো ওরা বলতেন যে ইট ইজ আ ডিমান্ড ড্রিভেন স্কিম, ডিমান্ড থাকলেই আমরা করব। কিন্তু এই ক্ষেত্রে ওরা 100 থেকে বাড়িয়ে 125 করলেন। 125 করাতে এখানে যদি দেখি প্রায় 1 কোটি, মানে সব ভুয়ো বাদ দিয়ে যদি দেখি 1 কোটি জব কার্ড হোল্ডার আছেন, তাহলে তাদের যদি 245 টাকা বা এরকম করে দিতে হয় তাহলে সেটাই 14,400 কোটি, 15,000 কোটি টাকা হয়। এবং সেখানে 14,000 কোটি টাকা, 15,000 কোটি টাকা খালি আমাদের দিতে হবে, যে টাকাটা আগে এই খাতে দিতে হতো না। অ্যান্ড 15,000 কোটি টাকা উইল বি 40% অফ দ্য টোটাল বিল। এবং সেই জন্য আজকে ডক্টর স্বপন দাশগুপ্ত ওইখানে 14,000 কোটি টাকা বরাদ্দ করেছেন। 14,000 কোটি টাকা বরাদ্দ। তো প্রশ্নটা হচ্ছে যে এত টাকা হবে ওন সোর্স অফ রেভিনিউ বা নিজস্ব রোজগারের যে জায়গাটা, এবং আমরা জানি যে আমাদের নন ট্যাক্স রেভিনিউ খুবই কম, 2.5%, এবং ওন সোর্স অফ রেভিনিউর মধ্যে 7-8টা ক্যাটেগরি আছে। তার মধ্যে প্রথম হচ্ছে পণ্য পরিষেবা কর। আচ্ছা, পণ্য পরিষেবা করের রেটটা আমরা ডিসাইড করতে পারি না, সেটা অলরেডি জিএসটি কাউন্সিলে ডিসাইডেড হয়, যেখানে হয়তো ফাইন্যান্স মিনিস্টার সেটা পৌরোহিত্য করেন। সেকেন্ডলি হচ্ছে আমরা হচ্ছে ভীষণভাবে অ্যালকোহল বা লিকারের ওপর নির্ভরশীল, ঠিক আছে? আচ্ছা, তো সেটা সমানে বাড়তে 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 যাচ্ছে বিকজ আমাদের ডিপেন্ডেন্স। থার্ড হচ্ছে এই যে রেজিস্ট্রি আছে সেগুলো আছে। আচ্ছা, কিছু কিছু মানে আইটেমে হয়তো মানে ইলেকট্রিসিটি ডিউটি বা ওইগুলোর ওপরে আছে, রেজিস্ট্রেশন অফ কার্স, এগুলো সব মিলে একটা তৈরি হচ্ছে।
তো সেইখানে দাঁড়িয়ে স্বপন দাশগুপ্ত সাহেব খুব সঠিকভাবেই বলেছেন যে আমি কোনো রকমভাবে কারোর উপরে কর আরোপ করতে চাইবো না, আবার রোজগারটাও বাড়াবো। তাহলে রোজগারটা বাড়াতে গেলে অন্তত যেগুলো অর্থনৈতিক ব্যাকরণে কী আছে আমি বলতে পারি। আমি তো আর সরকারের কেউ না, আই ক্যানট থিঙ্ক আউট অফ দ্য বক্স। আমি জাস্ট একটা অর্থনীতির ছাত্র, এখনও আমি ছাত্র। তো ছাত্র হিসেবে স্বাভাবিক প্রশ্ন হচ্ছে, তাহলে কি উনি কোনো স্টেট ওন্ড এন্টারপ্রাইজ সেগুলোকে কি বিলগ্নীকরণের রাস্তায় হাঁটবেন, যেরকমভাবে কেন্দ্রীয় সরকার একটা বিলগ্নীকরণ পলিসির কথা বলেছেন? আচ্ছা, সেটা কি হাঁটবে না? দুই হচ্ছে, অনেক হয়তো ল্যান্ড পার্সেল থাকতে পারে যেগুলো হয়তো আনইউজড বা কিছু হচ্ছে কথা, তাহলে ওনার রেভিনিউ জেনারেট করার জন্যে কি মনিটাইজেশন অফ ল্যান্ড বা উনি কি কিছু করবেন? তিন হচ্ছে ইনসেন্টিভাইজ, মানে ইন্ডাস্ট্রিকে ইনসেন্টিভ আবার উনি শুরু করছেন। ভালো, নিশ্চয়ই ভালো। যদিও শুধুমাত্র 2 টাকা ইনসেন্টিভের জন্য লোক কেউ আসে না, তার জন্য আমি মনে করি যে এই সরকারকে আমি সাধুবাদ জানাতে চাই। এই সরকার যদি এই যে একটা রেন্ট ইকোনমি, ঠিক আছে, মানে এই তোলাবাজি যে একটা ইকোনমি শুরু হয়েছিল, সিন্ডিকেট বন্ধ করার জন্য নতুন আইন আনার কথা রেন্ট বলেছেন। সিকিং ইকোনমি তৈরি হয়েছিল, যে যেও কিছু করতে গেলে তাকে একটা ওই রকম টাকা দিতে হবে। তো সেই জায়গা থেকে যদি বেরোতে পারে, এবং আমার মনে হয় যে এই সরকার সেটা পারবে, তার কারণ এই সরকার লার্জলি বিজনেসকে রেপ্রেজেন্ট করে। তাহলে যদি আমি বলি যে লার্জ ক্যাপিটাল বা অন্য ক্যাপিটালকে এরা রেপ্রেজেন্ট করে, তাহলে এরা ছোট ছোট ইরিটেন্টকে কিন্তু রাখতে দেবে না। সুতরাং এই নিয়ে আমার এদের ওপর সম্পূর্ণ ভরসা আছে। যেখানে জমি জট খোলার ব্যাপারে এই বাজেটে কিন্তু জমি বেশ জট কিছু অলরেডি দে হ্যাভ টেকেন আ ডিসিশন। সবথেকে ভালো কথা আমি বলি, যেটা আমার বাজেটটা তখন শুনছিলাম, ধরুন হাসিমারা বা ওই জায়গাগুলো, কলাইকুণ্ডা হাসিমারাতে, সেখানে অলরেডি ওরা বলেছেন যে কেউ বোধহয় 30 একর না 25 একর চেয়েছিলেন, সরকার সেটা করে দেবে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে প্রত্যেককেই তাদের জায়গাগুলোকে আইডেন্টিফাই করতে বলা হয়েছে হ্যান্ড ওভার করার জন্য। এক, দুই হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, অনেক জায়গাগুলোতে সেতুর অভাব ছিল, ঠিক আছে, হয়তো সেতুটা ঠিকভাবে বানাচ্ছেন, কিন্তু মুখ্যমন্ত্রী খুব সুন্দরভাবে বলেছেন যে লাস্ট মাইল কানেক্টিভিটি বা অ্যাপ্রোচ রোড, সেইগুলোকে কিভাবে তৈরি করতে পারা যায়, সেগুলোর জন্য কিন্তু নেগোশিয়েট করতে হবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটস বা লোকাল যে অ্যাডমিনিস্ট্রেশন আছে তাদেরকে প্রাইভেট ওনারদের সাথে নেগোশিয়েট করতে হবে, বিকজ প্রাইভেট ওনাররাই ওগুলো, তো সেটা তো তাদের। এবং আমার মনে হয় 2013তেও একটা অ্যাক্ট যখন প্রায় UPA 2 চলে যাওয়ার আগে, তারা একটা রাইট টু ফেয়ার কম্পেনসেশন অ্যান্ড লাইভলিহুড আছে, সেখানে কিন্তু সোলাসিয়ামের কথাও বলা হয়েছে, সেখানে কতগুলো ব্যাপারে অ্যানুইটির কথাও বলা হয়েছে। যেমন সিঙ্গুরে একটা জমি নিলাম, একবারই নিয়ে নিলাম, কেউ কোনো টাকা পেলো না, কিন্তু যখন অ্যানুইটির কথা বলা হয় বা কিছু, সুতরাং এই সরকার আমার মনে হয় তারা যদি এগুলোকে ভালো করে দেখেন, ইনফ্রাস্ট্রাকচার এরিয়াগুলোকে, সেটা ভালো হতে পারে। বাট স্টিল দ্য মুড কোয়েশ্চেন যেটা আপনি জিজ্ঞেস করছেন, যে কোথা থেকে উনি টাকাটা জেনারেট করবেন, এবং শিল্পায়নটা খুব দরকার, ট্যাক্স বেসটাকে ওনাকে বাড়াতে হবে। যদি ট্যাক্স বেস না বাড়ে, উনি কিন্তু সেই রোজগারটা করবেন না। লোককে দিচ্ছেন অনেক কিছু, প্রত্যেকের জন্য বাড়িয়েছেন, সিভিক ভলান্টিয়ারদের জন্য বাড়িয়েছেন, আশা কর্মীর জন্য বাড়িয়েছেন, আচ্ছা হেলথ ওয়ার্কারদের জন্য বাড়িয়েছেন। আমি ব্যক্তিগতভাবে খুব খুশি, কিন্তু খুশি হলে একটা প্রশ্ন থেকে যায়, এখন হচ্ছে এই স্কুলের যে খাবারের ব্যাপারে এইবার 2 বার ক্লাউড কিচেনের কথা বলা হয়েছে, এবং একটা ক্লাউড কিচেন পলিসির কথাও বলা হয়েছে, এবং ইসকনকে বলা হয়েছে যে ইসকন প্রত্যেককে দেবে। তাহলে এই যে স্কুলে যে এই যে রাঁধুনি বা এই যে রান্না করার যে কাজে যারা নিযুক্ত ছিলেন, what happens to them could be one of the questions that I would have, but it's a great thing যে ওই যদি একটা সেন্ট্রাল কিচেন বা ক্লাউড কিচেন থেকে তাদেরকে ঠিক স্ট্যান্ডার্ডাইজেশন ফলো করে খাবারগুলো পৌঁছে দেওয়া যায়, then that's a wonderful move. আপনি বলছিলেন যে নতুন মূলধনের কথা বলছিলেন, এবং আপনি বলছিলেন নতুন যে ট্যাক্স বেস তৈরি হয়, সেক্ষেত্রে সরকার একটা ঘোষণা করেছে যে বিভিন্ন আইনি জটিলতায় 118 বছরের পুরনো ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ সেইটার পুনরুজ্জীবনে সরকার সাহায্য করবে, এবং একই সঙ্গে SPSU গুলি শনাক্ত করে পাবলিক স্টক এক্সচেঞ্জ লিস্টিং করা হবে। সেটাই তো বলছিলাম। তার মানে আমি বলছি, প্রথম কথা হচ্ছে ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের ব্যাপারে আমি বলি, আমি একটা পার্সোনাল স্টেক হোল্ডারও এখানে। তার কারণটা হচ্ছে সেবির যে সেবি ম্যান্ডেটেড কমিটি আছে, লিস্টিং অব্লিগেশন অ্যান্ড ডিসক্লোজার রিকোয়ারমেন্টস, LODR, তো আমি সেই কমিটির আউটসাইড এক্সপার্ট অন ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ। এবং ব্যাপারটা হচ্ছে ছোটোর থেকেই ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের পাড়ায় গেছি, ঠিক আছে,
ছোটো থেকেই ওখানে মাঝে মাঝে ওই বিভিন্ন রকমের সুন্দর সুন্দর খাবারও খেয়েছি, বা তারপরে যখন বোর্ড মিটিংও গেছি, খুব খারাপ লাগতো যে যে কী ভেবে ছোটোবেলায় ওটাকে ভেবেছি, আর যখন আমি ওই আউটসাইড এক্সপার্ট হলাম প্রায় ছবি বিশ্বাসের জলসাগরের মতো। আজকে বাজেটে যে ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের ব্যাপারে, সেটা তার কারণ বোধহয় ফিনান্স মিনিস্টার বোধহয় ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ যোগাযোগ করেছেন, আর ফিনান্স মিনিস্টার ইজ আ ম্যান হু মিনস বিজনেস, ঠিক আছে। আচ্ছা, তো আমার মনে হয় ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ হলে খালি একটা যেটা হবে সেটা হেরিটেজ শুধু নয়, প্রথম কথা হচ্ছে ফর ভেরিয়াস অ্যাসপেক্টস, এই যে ছোট যারা বিনিয়োগকারী যারা আছেন তারা সেখানে পুঁজি করতে অনেক কমে করতে পারবেন, পঞ্জি স্কিমের জায়গাগুলো বন্ধ হবে। 2, 3, আমার মনে হয় যে যখন আজকে অর্থমন্ত্রী এই ঘোষণা করলেন ওখানে, নিশ্চয়ই উনি সেবির সাথে ওরা আলোচনা করবেন, তার কারণ এটা 2013 এপ্রিল মাস থেকে ট্রেডিং বন্ধ, কিন্তু 30 মে 2012, ইফ আই রিমেম্বার দ্য ডেটস কারেক্টলি, 30 মে 2012-তে ওই সার্কুলার থেকে ওই জায়গাগুলো এসছে। তার কারণ তখন ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের কাছে পর্যাপ্ত নেটওয়ার্থ ছিল না, তার কারণ হচ্ছে 300 কোটি টাকা নেটওয়ার্থ চাইছিলেন, 100 কোটি টাকা ছিল। ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের কাছে আমাদের কাছে যে জমিটা ছিল তখন, আমরা বলেওছিলাম যে ওই জমিটা বিক্রি করে দেবো, বাট মানে সাবলিজ করে দেবো, আমরা তো ওরকমভাবে বিক্রি করতে পারি না, কিন্তু তা সত্ত্বেও হয়নি। কিন্তু আশা করি যখন অর্থমন্ত্রী এই কথাটা বলেছেন, আর ডাবল ইঞ্জিন সরকার, ঠিক আছে, তো এটা হবে। এবং আমার মনে হয় শুধুমাত্র এটা ইঞ্জিন অফ গ্রোথই হবে না, এই যে বাঙালি প্রাইড, ছোটোবেলায় আমাদের প্রত্যেকটা জিনিসের সময় জলযোগ, ক্যাথরিন, বাটা, আমরা ভেবেই নিয়েছিলাম বাটা বোধহয় বাঙালি, আমি জানতামই না, বড় হয়ে জানলাম বাটা হয়তো বাঙালি নয়, কিন্তু দিস আর পার্ট অফ আর লাইফ। তো সেই ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের একটা এতে, সেকেন্ড কামিং টু ইয়োর স্টেট পাবলিক সেক্টর আন্ডার পাবলিক স্টক এক্সচেঞ্জ, তার মানে কিন্তু প্রথম কথা হচ্ছে একটা অ্যাকাউন্টেবিলিটির জায়গা তৈরি হবে, এবং উৎপাদনশীলতারও একটা জায়গা কিন্তু তৈরি হবে, ঠিক আছে। তার কারণ আজকে এই সরকার দে মিন বিজনেস, তো তারা যেরকম একাধারে কর্মীরা যদি ইগনোরড হন তাদের রাইটফুল ডিউ থেকে, সেটাও তারা যেরকম দেখবেন, সিটিজেন সেন্ট্রিক সার্ভিসে যাতে তারাও কোনো অসুবিধা সৃষ্টি না করেন, সেটাও বোধহয় এই সরকার দেখবেন। এই সরকার পরিকাঠামোর ক্ষেত্রে অনেক কিছু উন্নয়নের কথা বলেছে, লাস্ট মাইল কানেক্টিভিটির কথা বলছেন, বিভিন্ন 3টে নতুন এয়ারপোর্ট করার কথা বলেছে বিভিন্ন জেলাতে, এবং সেই সঙ্গে কল্যাণীতে একটা এয়ারপোর্ট হবে কলকাতা এয়ারপোর্টের চাপ কমানোর জন্য। সেই সঙ্গে বিভিন্ন ITI গড়ে তোলা, IIT গড়ে তোলা নর্থ বেঙ্গলের উপর বোধহয় অনেকটা জোর দেওয়া হয়েছে। আমার মনে হয় যে যারা আমরা দক্ষিণবঙ্গে, আমার আত্মীয় স্বজন উত্তরবঙ্গে ছিলেন, আর আমরা দক্ষিণবঙ্গের লোক, তো সবসময় বারবারই তাদের মনে হতো যে সবসময় দেখতাম তারা কিছু না কিছুর জন্য এখানে আসতেন, পড়াশোনার জন্য আসছেন, চিকিৎসা ব্যবস্থার জন্য আসছেন, এবং তাদের সবসময় যথাযথভাবেই মনে হতো তারা বঞ্চিত, ঠিক আছে। এখানে কিন্তু আমার প্রাক্তন মুখ্যমন্ত্রীর একটা ঘোষণার কথা বলতেই হবে, ঠিক আছে। এখন যদিও তার দলের লোকেরা তাকে মনে রাখে না, কিন্তু আমি যেহেতু ইতিহাস এখানে আলোচনা করছি, আমি কাউকে বাদ দিতে পারবো না, আমি হয়তো বিক্ষুব্ধ কেউ হয়ে যেতে পারবো না, কারণ আমার বিবাহ তো অর্থনৈতিক ব্যাকরণের সাথে হয়েছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় যখন এসছিলেন তখন কিন্তু উনি উত্তরকন্যা বলে একটা কথা বলেছিলেন, এবং 250 কোটি টাকা সেখানে করেছেন, কি হয়েছে সেটা জানি না, কিন্তু তার মানে সেটা একটা স্বীকৃতি যে সেটা বঞ্চিত হয়েছেন। এবং ভারতীয় জনতা পার্টি সামগ্রিক উন্নয়নে বিশ্বাসী, সেই জন্যে তারা উত্তরবঙ্গকে কিভাবে আরও সমৃদ্ধ করে দেওয়া যায়, তাদের যোগ্য স্থান দেওয়া যায়, সেই জন্য তারা চেষ্টা করছেন। সেই জন্যেই এতগুলো জিনিস ওখানে একটা IIT তৈরি করা বা IIM তৈরি করার কথা হয়েছে, এবং মেট্রো গড়ার একটি সার্ভে করা, মেট্রোর জন্য একটা টেকনো ফিজিবিলিটি স্টাডি 3টে জায়গার জন্য হয়েছে। এবং এখানে আমি বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়কে ভীষণ ধন্যবাদ জানাতে চেষ্টা করব। বিকাশ দা একটা ভালো কথা বলেছেন, যে তার কারণটা হচ্ছে ওখানে একটা রিলিজিয়াস স্ট্রাকচার আছে এই এয়ারপোর্টটাতে, সেটা কিন্তু এক্সপ্যানশনটা হচ্ছে সেখানে, কিন্তু বিকাশ ভট্টাচার্য ওখানে বলেছেন ইট ইজ নট আ পার্ট অফ রিলিজন, এক্সপ্যানশনের জন্য সবসময় করা উচিত। সো আই উড লাইক টু কমপ্লিমেন্ট বিকাশ দা ফর স্পিকিং দ্যাট। এবং যে কমিউনিটির ওটা রিলিজিয়াস স্ট্রাকচার, তারাও ভীষণ পজিটিভলি করেছেন, কেন করবেন না, প্রত্যেকে যদি পজিটিভলি আলোচনা করে তারা করবেন।
সেকেন্ড হচ্ছে কলকাতা এয়ারপোর্ট ইজ বাস্টিং আউট অফ দ্য সিমস, সো উই নিড টু ডু দ্যাট। বেহালাতে যে ফ্লাইং কাবের এরিয়াটাও এয়ারপোর্ট ডেভেলপ করা যাচ্ছিল, সেখানে একদম ঘিঞ্জি তৈরি হয়েছে। ভাঙড়ের কথা হচ্ছিল, সেটা হয়নি বলে, সেটা হয়তো অন্যান্য কিছুতে ইউজ করা হবে, হয়তো সেখানে ওই ডিকম্পোজ ওই রকমভাবে কম্পোজ বার্মিং ওইসব কিছু ওই জায়গাটাতে ভেরি রাইটফুল চয়েস। এবং আমার মনে হয় মন্ত্রী শান্তনু ঠাকুর মহাশয় তিনি বোধহয় প্রস্তাব দিয়েছেন কল্যাণীর জন্য ওটা করার জন্য। তো কল্যাণী ওখানে হলে খুবই ভালো হবে। আমি যদিও জানি না যে অন্ডালে কটা প্লেন উঠছে বা কটা নামছে, এক্স্যাক্টলি কটা জানি না। হ্যাঁ, নিশ্চয়ই এয়ারপোর্ট তৈরি হতে পারে, কিন্তু এয়ারপোর্ট তৈরি হওয়া মানেই যে প্লেনগুলো আসবে তা কিন্তু নয়। তার কারণটা হচ্ছে কমার্শিয়াল ক্যারিয়ার্স তারা তাদের ভায়াবিলিটি দেখবে, ঠিক আছে। একটা হচ্ছে পারমিশন, যেরকমভাবে বাগডোগরা এয়ারপোর্টটা ইজ নট আ সিভিলিয়ান এয়ারপোর্ট, ইটস মিনিস্ট্রি অফ ডিফেন্স এয়ারপোর্ট, ঠিক আছে। সেখান থেকে সিভিলিয়ান এয়ারক্রাফটের জন্য পারমিশন নিতে হয় এবং কোন কোন দিনে কটার পরে কি করতে দেবে সেটাও বলা হয়। তাহলে আমি এয়ারপোর্টটা করলাম, তার মানে কি এয়ারপোর্টটা করা উচিত না? নিশ্চয়ই করা উচিত, কিন্তু এয়ারপোর্ট করলেই যে সবসময় সেখান থেকেই সেই প্লেনটা পাওয়া যাবে তা তো নয়। তার কারণ কলকাতা এয়ারপোর্ট আছে, তাই বলে কি সব এয়ারলাইন, ব্রিটিশ এয়ারওয়েজ বা এরা এখান থেকে আসবে? তারা দেখবে এখান থেকে যদি ট্রাফিক না থাকে আসবে না। বাট এই যে সরকারের ব্যাপার, এই যে কানেক্টিভিটি, আজকে আমার বাড়ির পাশ থেকেও একটা নিউ টাউনের এলিভেটর করিডোর শুরু হচ্ছে, আই এম ভেরি ভেরি হ্যাপি। এই সরকার পরিকাঠামোয় জোর দেবে, এই সরকার চেষ্টা করবে যাতে প্রত্যেকটা জায়গায় পৌঁছে যায়। এবং আরও যেটা ঋত্বিক ভালো বলে আমি মনে করছি, সেটা হচ্ছে স্কুলগুলোতে, সেখানে অনেক জায়গায় বৈদ্যুতিন ব্যবস্থা ঠিক নেই প্রাথমিক স্কুলগুলোতে, সেখানে তারা পাখার ব্যবস্থা করার কথা বলছেন, ঠিক আছে। সেখানে তারা হয়তো শৌচালয়গুলো ঠিক করার কথাগুলো বলছেন। 2, 3 হচ্ছে যেটা গত সরকারের থেকে একটা ভালো জিনিস শুরু হয়েছিল, কোথায় কি লিকেজ করাপশন আলোচনা করছি না, আমি পলিসির কথা বলছি। সেখানে একটা কন্যাশ্রী প্রকল্প যখন শুরু হয়েছে, বা অন্যান্য যাতে মেয়েরা পড়াশুনো করতে পারে, সবুজ সাথী সাইকেল নিয়ে যখন শুরু হয়েছে, আজকে এই সরকারও যখন বলছে যে যাতে মেয়েরা পড়া না ছেড়ে দেয় তার জন্য করা, এগুলো তো হচ্ছে সত্যিই ভালো জিনিস যখন এটা পলিসি করছে। দ্য কোয়েশ্চেন উড বি উইথ রিগার্ড টু আরেকটা কৃষকদের ক্ষেত্রে, এই যে আমি বললাম যে আনলকিং এবং রিলেটিং টু দ্য সেন্ট্রাল স্কিম, আজকে একটা স্কিম আছে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা, সেখানেও 2 হেক্টরের ওপরে কত থাকলে সেটার কথা, এবং যে পাওয়ারটা লাগবে সেগুলোকেও দেখার কথা। 2 হচ্ছে এই সরকার নিশ্চয়ই দেখবেন, তার কারণ হচ্ছে এমএসপি ইজ আ বয়েলিং ইস্যু। এমএসপির ইস্যুটা কোথায় ভাবে কি হয়, এই সরকার নিশ্চয়ই কৃষকদের সাথে এমএসপি নিয়ে এনগেজ করবেন। আর একটা আপনার মাধ্যমে এই সরকারকে অনুরোধ করব, অশোক গুলাটি সাহেব ভেরি রিনাউন্ড এগ্রিকালচারাল ইকোনমিস্ট, বারবার এই কথাটা বলছেন। ক্রপ ডাইভার্সিফিকেশনের কথা খুব ইম্পর্টেন্ট, কারণ 77 সালে বোরলোক সাহেব যখন গ্রিন রেভলিউশন করেছিলেন তখন কিন্তু আমরা করে ফেলেছিলাম ওইগুলো, কিন্তু ফাইনালি কি হয়, এমন জায়গায় কিছু কিছু ক্রপ আমরা গ্রো করি, সেগুলো হয়তো প্রচণ্ড জল কনজিউম করে যায়, ঠিক আছে। সো দে নোন এজ ওয়াটার গাছলাস। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট যে সেই ক্রপ ডাইভার্সিফিকেশন করে কোথায় কোথায় কী কী সরাতে পারবেন, দ্যাটস ইম্পর্টেন্ট। 3 হচ্ছে স্কিলিংয়ের ক্ষেত্রে আপনি আইটিআই বললেন, আইটিআই ওয়াজ অলওয়েজ দেয়ার, সেখানে আপস্কিলিং ছিল। আমি শুধু মুখ্যমন্ত্রীকে করজোড়ে আপনাদের মাধ্যমে একটা কথা বলছি, এটা আমি আগের মন্ত্রীদেরকেও বলেছি, কেন্দ্রীয় মন্ত্রীদের বলেছি, আমি মুখ্যমন্ত্রীকে একটাই অনুরোধ করব, মুখ্যমন্ত্রী আজকে তার প্রেস কনফারেন্সে যখন বাজেটের পরে উনি একটা কথা বলেন যে যারা যারা চাকরি পাবেন না তাদের জন্য, এবং যারা এগুলো তাদের জন্য অন্যান্য ব্যবস্থাও, আনএমপ্লয়মেন্ট অ্যালাওয়েন্স আছে, বা তাদেরকে ব্যবসার জন্য লোন। আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, তাদেরই সরকারের যে পলিসি, প্রধানমন্ত্রী যে কথাটা বারবার বলেন, সবাই বলেন, আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব উনি সেলফ এমপ্লয়মেন্ট বা এন্টারপ্রেনিয়রশিপটাকে ওটাকে অ্যাজ আ ডিফল্ট না দেখিয়ে, যে চাকরি পেলাম না বলে আমি ওটা করলাম, তার থেকে অ্যাক্টিভলি ন্যারেটিভটা যদি মুখ্যমন্ত্রী বলেন যে আমি এনকারেজ করতে চাই মোর অ্যান্ড মোর পিপল টু টেক আপ দিস এন্টারপ্রাইজেস, সেটা তাহলে খুব ভালো একটা বার্তা যাবে। তার কারণটা হচ্ছে বাঙালির অন্য কারোর থেকে ব্যবসা শিখতে হবে না। কার্ট্যাগর অ্যান্ড কোম্পানি ওয়াজ ওয়ান অফ দ্য ফার্স্ট কোম্পানিজ অফ এন্টারপ্রেনিয়রশিপ। আমরা যদিও আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের মতো মানুষদেরকে সিরিয়াসলি নিইনি, আর.এন. মুখার্জিকেও সেরকম কোনো সম্মান দিইনি, কিন্তু আমার মনে হয় আমরা এবার আমাদের সত্যি কাজের মাধ্যমে সেই জায়গাটা দিই।
এবং উই হ্যাভ দ্য ট্যালেন্ট। আজকে এই সরকার নিশ্চয়ই চেষ্টা করবেন সেরকম একটা পরিবেশ সৃষ্টি করার জন্য, যেই জন্য সায়েন্সের জন্য একটা আলাদা করে, সেই জন্যে হায়ার এডুকেশন দপ্তরকেও আমি একটা অনুরোধ করব আপনার মাধ্যমেই, হায়ার এডুকেশন দপ্তর যেন ইউনিভার্সিটিতে যে টাকাগুলো দিচ্ছেন সেগুলো কিন্তু সোসাইটাল রিসার্চ বেস করে যেন টাকা দেওয়া হয়, যেরকম ইউরোপে বা আমেরিকাতে ওরমভাবে করা হয় যে আমি যে গ্রান্টটা দিলাম তার সাথে কি সোসাইটাল বেনিফিটটাকে যদি ক্যালকুলেট না করা যায় বা ওটাকে যদি ইকুয়েট একসাথে না করতে পারি, স্ট্রাকচার ওয়েতে হিসেব হ্যাঁ, করে একদম, যে আমি এটা করছি যেখানে এখানে হয়তো পুরুলিয়ার জলের সমস্যা আছে, তাহলে আমার বিজ্ঞানের মাধ্যমে আমি ওখানে জলটাকে কি করে করব। আজকে আমি এখানে একটা ইসিজি করতে আমার এত টাকা লাগছে, হয়তো কোনো একটা এই যে হ্যাকাথন হচ্ছে, আজকে উনি এআই নিয়ে বলেন ইনস্টিটিউশন খুলবেন, বিকজ মোস্ট অফ দি মিডিয়াম লেভেল হোয়াইট কলার জবস, মানে যেটা পড়াশুনো করে যে রেপিটেটিভ কাজগুলো করা হয় সেই কাজগুলো আর থাকবে না, কাজগুলো যেগুলো এক্সিস্ট করবে যেখানে কগনিটিভ স্কিল বা মাথাটা ইউজ করা যায়, ইমোশনাল ইন্টেলিজেন্স ওইগুলো থাকবে। সুতরাং আজকে চেঞ্জিং ইকোনমির সাথে করছেন, আমি শুধু মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব উনি যাতে এই ভাষাটা যদি ব্যবহার করেন তাহলে প্রত্যেকে খুব উৎসাহিত বোধ করবে এবং সে অন্য মানুষটার কাছে নিজেকে ছোট মনে করবে না যে আমার ওটা হয়নি বলে এটা করছি। ইনফ্যাক্ট হি উইল জেনারেট মোর জবস। এবারের বাজেট ডকুমেন্ট বলছে পঞ্চশক্তি, সমৃদ্ধি আর সোনার বাংলা গড়ার কথা, বলছে বিকশিত বাংলা গড়ার কথা। আগামী দিনে বাংলা কতটা বিকশিত হচ্ছে সেই দিকে আমাদের নজর থাকবে। দেখতে থাকুন আনন্দবাজার.com।